19টি দেশের তালিকা কিসের ভিত্তিতেই বা তৈরি করা হয়েছে? বর্তমানে আমেরিকার আর আছেন যেসব ইমিগ্রান্টরা, তাদের জন্য কি ধরনের ঝুঁকি বয়ে আনবে? 1951 রেফিউজি কনভেনশনের যে প্রটেক্টিভ গ্রাউন্ড রয়েছে পাঁচটি, যে পলিটিক্স, রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, স্পেশাল সোশ্যাল গ্রুপ, এই প্রটেক্টিভ গ্রাউন্ডের কারণে যদি বিশ্বের কোথাও কোনো দেশে যদি কেউ নির্যাতনের শিকার হয় এবং সে যদি আমেরিকায় কোনোভাবে এসে আশ্রয় প্রার্থনা চায়, তাহলে তার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করতে হবে। ওই দেশগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত মানুষ সারা বিশ্বে তারা আশ্রয় প্রার্থনা করছে। এবং সেটি আসলে দুর্ভাগ্যের বিষয় যে ওদেরকেই টার্গেট করা হয়েছে, যে ওইসব দেশেরই যারা যেখান থেকে তারা কিন্তু বেশি তারা সাহায্যের জন্য আশা করে থাকে। ডক্ট্রিন অফ নন রিফলমেন্ট, এটা হচ্ছে যে যদি কোনো নিরীপিত ব্যক্তি কোন একটা রাষ্ট্রের সীমান্ত এসে যদি হাজির হয়, তাকে কিন্তু প্রবেশ করার জন্য অনুমতি দিতে হয়। আসল ঘটনা কি? আসলে কি পরিবর্তন এসেছে এই অ্যাসাইলাম প্রক্রিয়ার মধ্যে বা আসতে চলেছে এরকম নীতিতে, অ্যাসাইলামের নীতিতে? আপনার কাছে কি ধরনের সংবাদ আছে? কারণ প্রতিনিয়তই আপনি এটি নিয়ে কাজ করছেন। এবং 19টি দেশের তালিকা কিসের ভিত্তিতেই বা তৈরি করা হয়েছে? বর্তমানে আমেরিকার আর আছেন যেসব ইমিগ্রান্টরা, তাদের জন্য কি ধরনের ঝুঁকি বয়ে আনবে? বা যারা সত্যিকারের নির্যাতনের শিকার ভবিষ্যতে হবেন বা এখনো হচ্ছেন, তাদের জন্য, যেটা এই আমেরিকার আশ্রয়ের হাব বলে আমরা প্রতীক বলে, আশ্রয়ের প্রতীক বলে আমরা বললাম, উল্লেখ করলাম, তাদের ভবিষ্যৎ কোন দিকে ধাবিত হবে? অ্যাটর্নি মাহফুজুর রহমান। ধন্যবাদ জানাব ভাই। আবার আপনাকে ধন্যবাদ দিতে চাই যে সুন্দরভাবে অ্যাসাইলাম বিষয়টি দর্শকদের মাঝে উপস্থাপন করেছেন। আসলে কথা সত্য যে অ্যাসাইলাম শব্দটির মধ্যে আসলে একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে বলা যায়। কারণ অ্যাসাইলাম হচ্ছে একটা হিউম্যানিটেরিয়ান একটা টার্ম, যেটা কিনা যার মাধ্যমে যে একটা আশ্রয় প্রার্থনা করা হয়। বিশেষ করে যে অ্যাসাইলামের যে বিষয়টি বিশ্বে যে একটা মানে ইউনিফাইড একটা সিস্টেমে নিয়ে আসা হয়েছিল জাতিসংঘের মাধ্যমে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, যেটা আমরা সবাই জানি যে 1951 রেফিউজি কনভেনশন, যেটা জাতিসংঘের বেশিরভাগ দেশই কিন্তু এটা আপনার রেকটিফাই করেছে, সিগনেচারি স্টেট হিসাবে তারা জয়েন করেছে। আমেরিকা, ইউএসএ হচ্ছে ওয়ান অফ দ্যাম, যারা কিনা যে এই ইন্টারন্যাশনাল লকে তারা রেকটিফাই করেছে। এবং ইউএস ল অনুযায়ী যখন তারা কোনো আন্তর্জাতিক আইন তারা স্বীকৃতি মানে এটাকে রেটিফাই করে, তখন কিন্তু সেটাকে আবার ডোমেস্টিক লতে তারা এটাকে আপনার যুক্ত করতে হয়। তারই পরিপ্রেক্ষিতে যে ইউএসএ যখন 1951 রেফিউজি কনভেনশন তারা সাইন করলো এবং তাদেরকে রেটিফাই করলো, তখন কিন্তু সেটা ইউএস ল, যেটা আপনার যে ফেডারেল যে কোড 8 ইউএসসি সেকশন 1158, যেটা কিনা আমরা আইএনএস সেকশন 208 এর আন্ডারে পড়ে, এবং সেটার আলোকেই কিন্তু যে অ্যাসাইলাম প্রক্রিয়াটি ইউএসএ তে বিদ্যমান রয়েছে। এবং সেটা যে বর্তমানে যেটা আপনি যে ঘটনাটা উল্লেখ করলেন যে থ্যাঙ্কস গিভিং এর আগে আগে যে একটা ওয়াশিংটন ডিসিতে একটা মর্মান্তিক ঘটনা ঘটলো, ওইটার পরিপ্রেক্ষিতে যে আমাদের প্রেসিডেন্ট যে একটা প্রক্লামেশন জারি করলো যে 19টি দেশের সম্পূর্ণ ইমিগ্রেশন ব্যান, এবং পাশাপাশি যে অ্যাসাইলাম সিস্টেমের উপরে কিন্তু একটা বড় ধরনের একটা কিন্তু আদেশ জারি হয়েছে, বলা যায় আক্রমণই বলা যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু যে প্রেসিডেন্ট এবং তার যে আপনার এমপ্লয়িরা, তারা হচ্ছে এক্সিকিউটিভ ব্রাঞ্চ, তারা যে লটাকে কিভাবে অ্যাপ্লাই করবে, কতটুকু তারা এটাকে দ্রুত করবে, স্লো করবে, সেটা করতে পারে, এবং তারা সেটাই করছে। আইন কিন্তু তারা বাতিল করা তাদের কোনো ক্ষমতা নেই। এটা যে আমি যেটা বললাম যে আইএনএ যে সেকশন 208 এর আলোকে ইউএসএ তে এটা একদম পার্মানেন্ট ল হিসেবে বিদ্যমান অ্যাসাইলাম সিস্টেমটা। এটা যদি কেউ পরিবর্তন করতে চায়, তাহলে অবশ্যই কংগ্রেসের মাধ্যমে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, সিনেট এবং প্রেসিডেন্ট হয়ে সাইন হয়ে এই লটি বাতিল করতে হবে। দ্যাট মিনস হচ্ছে ইউএসএ তে বা স্টিল অ্যাসাইলাম সিস্টেম বিদ্যমান, এবং 1951 রেফিউজি কনভেনশনের যে প্রটেক্টিভ গ্রাউন্ড রয়েছে পাঁচটি, যে পলিটিক্স, রেস, রিলিজিয়ন, ন্যাশনালিটি, স্পেশাল সোশ্যাল গ্রুপ, এই প্রটেক্টিভ গ্রাউন্ডের কারণে যদি বিশ্বের কোথাও কোনো দেশে যদি কেউ নির্যাতনের শিকার হয় এবং সে যদি আমেরিকায় কোনোভাবে এসে আশ্রয় প্রার্থনা
চায় তাহলে তার অ্যাপ্লিকেশনটি গ্রহণ করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে ইউএসসিআইএস এখনো I-589 যেটা অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তারা অ্যাকসেপ্ট করছে, পাশাপাশি যেটা আরেকটি যে ডিফেন্সিভ সিস্টেম, যেটা অ্যাসাইলামের আমেরিকাতে কিন্তু মনে রাখতে হবে দুটো সিস্টেম রয়েছে, একটি হচ্ছে অ্যাফার্মেটিভ সিস্টেম আর একটি হচ্ছে ডিফেন্সিভ যে অ্যাসাইলাম সিস্টেম, যেটা কিনা ইমিগ্রেশন কোর্টে ফাইল করতে হয়, সেটিও চালু আছে আগের মতোই। কিন্তু যে আজকে যে ইউএসসিআইএস এর যে ইন্টারনাল মেমো যেটা জারি করেছে, তাতে কিন্তু তারা বলেছে আবার যে সমস্ত ধরনের যে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন তারা কাজ করবে না, তারা হোল্ড করে রাখবে। যখন আজকে যদি কেউ অ্যাপ্লিকেশন ফাইল করে, সেটাকে তারা প্রসেস করবে না, হোল্ড করে রাখবে। তারা ভেটিং এর জন্য কাজ করে যাবে, যে যারা আবেদন করেছে অ্যাপ্লিকেশনটি তাদের যে সিকিউরিটির কোনো সমস্যা আছে কিনা ওই লোকগুলোর, ওইটার ব্যাপারে তারা আজকে একটা মেমো জারি করেছে। পাশাপাশি যে আপনি যেটা বললেন যে 19টি দেশের যে রিস্ক যুক্ত যে দেশ, ওগুলোর আবার কিন্তু অ্যাসাইলাম থেকে শুরু করে সমস্ত ইমিগ্রেশনের যে কোনো আবেদন তারা পজ করে দিয়েছে। এখানে দুটো মজার বিষয় আমি বলি, যে আমার ব্যক্তিগত যে অ্যানালাইসিস, যে 19টি যে দেশের কথা বলেছে, আসলে তারাই কিন্তু সবচেয়ে বেশি মানে অ্যাসাইলাম পাওয়ার জন্য কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে, মানে নির্যাতনের শিকার তারাই বেশি। হ্যাঁ, নির্যাতনের, যেমন আফগানিস্তান, সোমালিয়া আর অন্যান্য যেসব দেশের কথা বলা হয়েছে, আমি ইউরোপও দেখেছি প্রচুর মানুষ কিন্তু ইউরোপও তারা শেল্টার সিক করেছে, একইভাবে আমেরিকায় আসছে। আসলে তাদের দেশের যে আনফরচুনেটলি তাদের দেশের যে গভর্নমেন্ট সিস্টেম, তারপরে ভায়োলেন্স, সিভিল ওয়ার, এই যে এইসব কারণে তাদের যে জীবন হুমকি সম্মুখীন, পার্সিকিউশন শিকার হয়েছে, সেই কারণেই তারা কিন্তু যে আমেরিকার মতো দেশে অথবা অন্যান্য দেশে তারা পাড়ি জমিয়েছে এবং তারা আশ্রয় প্রার্থনা করেছে। এখন অবশ্যই তাদের মধ্যে যে কিছু খারাপ লোক নেই এমন না, হয়তো বা প্রমাণও পেয়েছে যারা তারা খারাপ কাজ করছে, সেটা আলাদা বিষয়। এটার জন্য কিন্তু আসলে সমগ্র জাতিগোষ্ঠী, সমগ্র দেশকে যে ডিমিনাইজ করার যে একটা এখন প্রচলন শুরু হয়েছে, আসলে এটা খুবই দুর্ভাগ্য। এবং ওই দেশগুলো থেকে কিন্তু সবচেয়ে বেশি নিরীক্ষিত মানুষ সারা বিশ্বে তারা আশ্রয় প্রার্থনা করছে, এবং সেটি আসলে দুর্ভাগ্যের বিষয় যে ওদেরকেই টার্গেট করা হয়েছে, যে ওইসব দেশেরই যারা যেখান থেকে তারা কিন্তু বেশি তারা সাহায্যের জন্য আশা করে থাকে। তো সেটাই এখন আসলে বাস্তবতা। আর পাশাপাশি যে অ্যাসাইলামের ক্ষেত্রে আরেকটি যে সবচেয়ে বড় যে একটা আপনার বিধান রয়েছে, যেটা কিনা 1951 রেফিউজি কনভেনশনের আর্টিকেল 33 তে রয়েছে, যেটা কিনা আমরা যেটা ওয়াজগুলো পড়েছি, যেটা বলা হয় যে ডক্ট্রিন অফ নন রিফলমেন্ট। এটা হচ্ছে যে যদি কোনো নিরীক্ষিত ব্যক্তি কোন একটা রাষ্ট্রের সীমান্ত এসে যদি হাজির হয়, তাকে কিন্তু প্রবেশ করার জন্য অনুমতি দিতে হয়। কারণ একটা যখন লোক আশ্রয় প্রার্থনা করবে, অনেক সময় তার পক্ষে ভিসা নিয়ে এমবেসি কনসুলার হয়ে আসা সম্ভব হয় না। সেই জিনিসটাতে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে আমেরিকাতে সেটাকে কিন্তু আর খুবই অমানবিক ভাবে কিন্তু তারা বিবেচনা করছে, যে কেন একটা দেশে সে অবৈধভাবে আসলো, তাকে 2-3 বছর অন্তরীণ করে রাখতে হবে, ডিটেনশনের মধ্যে রেখে দিতে হবে। সেটাই যদিও কিছু কিছু এখন আবার পরিবর্তন আসছে আইনগত ভাবে, যারা কিনা এখন ডিটেনশনে আছে তারা কিন্তু এখন বন্ডের জন্য এলিজিবিলিটি পাচ্ছে। কারণ ভেরি রিসেন্ট আপনার ক্যালিফোর্নিয়ার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে একটা জাজমেন্ট আসছে, সেটা আলোকে আমরা বন্ডের ব্যবস্থা করছি। তো এই হচ্ছে একটা ওভারঅল সিচুয়েশন বলা যায়। বাট সবচেয়ে মজার ব্যাপার, বড় কথা হলো যে অ্যাসাইলাম সিস্টেম আমেরিকাতে অবশ্যই বিদ্যমান রয়েছে এবং সেটার কোনো পরিবর্তন এখনো হয়নি। যে কেউ চাইলে তার আবেদনটি এখনো করতে পারে।